আমাদের ইউটিউব চ্যানেলে কাজী আরিফ ভাই একটা প্রশ্ন করেছেন যে ব্যাংক দেউলিয়া হলে সরকার তথা বাংলাদেশ ব্যাংক দায় দায়িত্ব নেয়, কিন্তু যদি রাষ্ট্র দেউলিয়া হয় তাহলে সেটার দায়ভার কে নেবে? এখন দেখুন, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট আইন আছে বাংলাদেশে, এবং সেই আইন অনুযায়ী আপনাদের যেই আমানত বা ডিপোজিট ব্যাংকে রাখা আছে সেটা কিন্তু আপনারা ফেরত পাবেন। এবং যখন একটা প্রতিষ্ঠান লিকুইডেশনে যায় তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ সেল করা হয়, এবং সেল করে এবং সেই প্রতিষ্ঠানের নগদ অর্থ বা জমাকৃত অর্থ টোটাল অ্যাসেটসটা মিলিয়ে সেই অ্যাসেটসটা কিন্তু তার যে পাওনাদার আছেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বা পাওনাগুলো পরিশোধ করার জন্য কাজ করা হয়। এখন সেই ক্ষেত্রে যদি পাওনাদারের পাওনার পরিমাণ বেশি হয়, মনে করুন যারা পাওনাদার তারা পাবেন মোট 10 টাকা, আর প্রতিষ্ঠানটার সকল কিছু বিক্রি করে পাওয়া গেল 3 টাকা, তাহলে সেই ক্ষেত্রে এই পাওনাদারদের 10 টাকা কিন্তু মেটানো সম্ভব হবে না। এবং এই যে আপনি বলেছেন যে এটার দায়ভার বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে, না, এটার দায়ভার বাংলাদেশ ব্যাংক গ্রহণ করার অর্থ এই নয় যে বাংলাদেশ ব্যাংক বাকি 7 টাকা ভর্তুকি দিয়ে জনগণের 10 টাকা ফেরত দিবে, বিষয়টা কিন্তু এমন না। বাংলাদেশ ব্যাংক কিছু রিজার্ভ সংরক্ষিত রাখে ওই ব্যাংকের, প্রতিটা ব্যাংকের। তো সেই ক্ষেত্রে সেই রিজার্ভটা থেকে পাওনাদারদের পাওনাটা মেটানোর কাজ করা হয়। সাথে যদি আপনার আমানতের বীমা করা থাকে তাহলে বীমা প্রতিষ্ঠান আপনার পাওনা মেটানোর কাজে সহায়তা করবে। এখন ব্যাংক দেউলিয়ার বিষয়টা গেল, যে ব্যাংক আসলে দেউলিয়া হলে সরকার বা বাংলাদেশ ব্যাংক তার যেই লায়াবিলিটিস আছে সেই লায়াবিলিটিস পরিশোধের দায়ভার গ্রহণ করে না, শুধুমাত্র ম্যানেজমেন্টটা করে, জাস্ট পরিশোধের এবং ওই লিকুইডেশনের যেই ব্যবস্থাপনাটা সেটা করে। এখন যদি রাষ্ট্র নিজেই যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেটার দায়ভার কে নেবে? এখন দেখুন, রাষ্ট্র কিন্তু একটা যন্ত্র। আমরা কিন্তু বিভিন্ন টকশোতে শুনি যে রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্রটা কি, বা এটাকে রাষ্ট্রযন্ত্র কেন বলা হচ্ছে? এইটা এক ধরনের মেশিন। যেমন আমার এই ভিডিও রেকর্ড হচ্ছে একটা ক্যামেরাতে। এখন এই ক্যামেরাতে ভিডিও রেকর্ড করছি আমি, যে কারণে এটা ক্যামেরার যদি পরিচালনাকারী বলি তাহলে সেই ক্ষেত্রে এই ক্যামেরার পরিচালনাকারী আমি। সেই ক্ষেত্রে আপনারা যদি একটু ভেবে দেখেন যে রাষ্ট্রটাও ঠিক এমনই একটা যন্ত্র, যেমনটি এই ক্যামেরা একটা যন্ত্র। এখন এই রাষ্ট্রটা পরিচালনা করে একটা সরকার। সুতরাং রাষ্ট্র কখনোই দেউলিয়া হয় না, রাষ্ট্র কখনোই দেউলিয়া হয় না, হতে পারে না। সরকার দেউলিয়া হতে পারে, অর্থাৎ যারা দেশটাকে পরিচালনা করছে বা দায়িত্বে আছে সে দেউলিয়া হতে পারে। যেমন আমি ক্যামেরাটা চালাচ্ছি, ক্যামেরাটা কিন্তু কোনোভাবেই দেউলিয়া হতে পারে না, কারণ এই ক্যামেরার কিন্তু কোনো দায়ভার নেই। দায়ভার কার? সরকারের। এখন আপনারা যেই আমানত বা যেই সঞ্চয়পত্র বা যেই ট্রেজারি বন্ড ক্রয় করেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই দায়ভারটা সরকারের উপরেই বর্তায়, যদিও আপনার কাছে ঋণী রাষ্ট্র, কারণ টাকাটা আপনি রাষ্ট্রকে দিয়েছেন, কারণ এক সরকার আজ আছে তো কালকে নেই। তাহলে এই ক্ষেত্রে আপনার টাকার দায়ভারটা আসলে কে নেবে? আপনার টাকার দায়ভারটা নেবে যখন যে সরকারে আসবে সেই কিন্তু আপনার টাকার দায়ভারটা নিতে বাধ্য। কারণ আমি যখন এই ক্যামেরাটার দায়িত্ব নেব, এই ক্যামেরাটার কোথায় ত্রুটি আছে বা কোথায় বিচ্যুতি আছে সেটা ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু আমার। ঠিক তেমনি
সরকার পরিচালনার দায়িত্বে যারাই আসবেন দায়িত্বটা কিন্তু তাদেরই। আপনারা যদি দেখেন যে শ্রীলঙ্কার ব্যাপারটা, শ্রীলঙ্কার কিন্তু খুবই দেউলিয়াত্বের একদম উচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছিল এবং তাদের সরকার পলায়ন করেছিল, কিন্তু সেই দেশটা কিন্তু এখন আর্থিকভাবে অনেক স্ট্রং হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের দেশের যেই ঋণগুলো ছিল সেই ঋণগুলো কিন্তু তারা অনেকটা রিকভার করে এখন কিন্তু অনেক ভালো অবস্থানে তাদের অর্থনীতিটাকে দাঁড় করিয়েছে। তাহলে এমন যদি হতো যে এই দায়ভার কেউ নেবে না, তাহলে কিন্তু এই যে একটা রেসিশন গিয়েছে তাদের, এই রেসিশনটা কিন্তু তারা কোনোভাবেই রিকভার করতে পারতো না। ঠিক তেমনই আপনারা যেটা প্রশ্ন করেছেন সেটা বাংলাদেশের কনটেক্সটেই প্রশ্ন করেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলি যে বাংলাদেশের ক্ষেত্রেও আপনার একটা সরকার চলে যাবে আর একটা সরকার আসবে এবং সেই সরকার দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রের যতটুকু ত্রুটি আছে সেটা মেরামতের কাজ তারা করবে এবং আপনাদের যেই দায়ভারগুলো আছে সেই দায়ভারগুলো সরকার পরিশোধ করবে। সুতরাং আপনারা এইটা নিয়ে যেই ধরনের চিন্তাভাবনা করছেন বা ভয় পাচ্ছেন, এই ধরনের ভয় পাওয়ার মতো কোনো ঘটনা কারণ কোনোটি নেই। কারণ আরেকটা কথা আপনারা ভাবতে পারেন যে আমরা যদি সরকারের কাছে 10 কোটি টাকা পাই এবং সরকারের নিকটে যদি 6 কোটি টাকা থাকে, তাহলে আমাদের 10 কোটি টাকা কিভাবে পরিশোধ করবে? আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ইসলামী ব্যাংকের যখন 50,000 কোটি টাকা এস আলমের পকেটে ঢুকে গিয়েছে, লোপাট হয়ে গিয়েছে, তখন কিন্তু ইসলামী ব্যাংক তার গ্রাহকদের সাধারণ ডিমান্ডগুলো পূরণ করতে পারছিল না এবং সেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে তৎকালীন দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু নতুন করে টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে দিয়েছেন এবং ইসলামী ব্যাংকটাকে সেভাবে তারা সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এতে কিন্তু হিতে বিপরীত হয়েছে। এতে কিন্তু টাকার সাপ্লাইটা, মানি সাপ্লাইটা কিন্তু অর্থনীতিতে বেড়ে গিয়েছে এবং এটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু যেই মূল্যস্ফীতিটা ঘটেছে সেটা কিন্তু আমরা দেখেছি যে 100 টাকার সয়াবিন তেল সেটা কিন্তু আমাদেরকে 170 টাকা করে কিনে খেতে হচ্ছে। দ্যাট মিনস সেটা কিন্তু প্রায় 70% পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? যখন আপনার মার্কেটে মানি সাপ্লাইটা বেড়ে যায় তখন কিন্তু অন্য অন্য জিনিসপত্রের মূল্যটা কিন্তু বেড়ে যায়। যে কারণে সরকার যদি মনে করে যে আমার হাতে টাকা নেই কিন্তু আমি তো জনগণের যেই দায়টা নিয়েছি সেই দায়টা পরিশোধ করব, তাহলে সেই ক্ষেত্রে যদি তিনি বাংলাদেশ ব্যাংক থেকে এভাবে টাকা ছাপিয়ে যদি পরিশোধ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার মানটা কিন্তু থাকবে না বা আপনি ওই টাকা দিয়ে যতটুকু দ্রব্যাদি বা জিনিসপত্র ক্রয় করতে পারতেন ততটুকু কিন্তু আর ক্রয় করতে পারবেন না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার অবমূল্যায়ন হবে। সুতরাং যে কোনো সিচুয়েশনেই একটা রিকভারের জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, একটা রিজনেবল টাইম দিতে হয়। যে কারণে আপনারা এটা নিয়ে কোনোভাবেই ঘাবড়াবেন না বা কোনোভাবেই দুশ্চিন্তার কোনো কারণ নিজের মধ্যে আনবেন না বা আপনারা কোনোভাবেই এটা নিয়ে মানুষকে বিচলিত করবেন না। কারণ আপনাদের অর্থ গভর্নমেন্টকে দিয়েছেন বা ব্যাংককে দিয়েছেন, সেই টাকাগুলো আপনারা ফেরত পাবেন এবং এই টাকাগুলো আপনাদের এবং কোনোভাবেই আপনারা এই টাকাগুলো হারাবেন না। এতটুকু বিশ্বাস এবং আস্থা আপনাদের রাখতেই হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।